পাশে থেকে যে সাপোর্টটা দেয় এইটা আমার জন্য অনেক বড় পাওয়া। আর একটা বিষয় যে দাদা ম্যাক্সিমাম সময় দেশের বাইরেই থাকেন। অরিত্রিকার বাবা মা কই, মাকেও আসতে বলো একটু, সবাইকে পরিচয় করাচ্ছে যেহেতু। দাদা আজকে দেখলেন কেমন লাগলো? শুভ সন্ধ্যা। তো অ্যাকচুয়ালি আমি আজ এতটাই হয়েছি যে আমার মেয়ে গতকাল সকালে এভাবে বলেছে যে তুমি যদি আজকে না আসো বাইরে থেকে তাহলে তোমাকে আমি আর বাপি বলবো না। ওকে, তো আমি কালকেই টিকিট করেছি, আজকেই আমি দুপুরে এসেছি, একটু রেস্ট নিয়ে আপনাদের এখানে চলে আসি। আমি সব মামনিদের বাচ্চাদের প্রোগ্রাম দেখে অভিভূত এবং আপনাদের শিল্পবিদ্যের মানে সমৃদ্ধি বললে ভুল হবে, এর চেয়ে উপরে যদি কোনো শব্দ ভাষা থাকে আমি সেটা কামনা করছি। এবং আমি সবার প্রতি, বাচ্চাদের প্রতি আমার শুভেচ্ছা, গুণীজনদের প্রতি আমার শ্রদ্ধা। সব মিলে আপনারা ভালো থাকবেন এবং আগেই নিয়ে যান, আমরা আছি আপনাদের সাথে। ধন্যবাদ। মিমের মা কই? এখানে আমাদের আরও তিনজন গার্ডিয়ান আছেন, আমরা একটু করে শুনি। আমি একটা জিনিস বলি যে কল্লোল ভাই বলছিলেন যে দুঃসময়ের মুখোমুখি দাঁড়িয়ে এরকম একটি অনুষ্ঠানের আয়োজন। এই অনুষ্ঠানটা করতে আমাদের আসলে চোখে দেখা যায় না যে কি খরচ হলো, কিন্তু অনুষ্ঠান শেষ হলে মনে হয় যে পকেট থেকে 1 লাখ টাকা খরচ হয়ে গেছে, এরকমটা হয়। তো আমি কল্লোল ভাইয়ের সাথে শেয়ার করি অনুষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে। পরশুদিন বা তার আগের দিন আমি রাত্রে কল্লোল ভাইয়ের সঙ্গে যখন কথা বলছিলাম, প্লিজ বাবা শেয়ার পরে দাও, এই যে শেয়ার পরে দাও, এখন শোনো সংগঠন কিভাবে চলে একটু 1 সেকেন্ডে বলি। সেটা হচ্ছে যে আমি কোনো কিছুই বলি নাই, প্রথম খুব টেনশনে ছিলাম যে এতগুলো টাকা মানে আমার একার তো সামর্থ্য হবে না দেওয়ার, সংগঠনের এই ধরনের সংগঠনের কোনো ফান্ড নাই। আমি শেয়ার করলাম যে আসলে এত টাকা দিয়ে অনুষ্ঠানটা কিভাবে করব। পরের দিন রিহার্সালে আমার একজন অভিভাবক এসে একটা খাম আমার হাতে লুকিয়ে, মানে অনেকটা ঘুষ দেওয়ার মতোই এইভাবে লুকিয়ে চুরিয়ে উনি বললেন যে আমার নামটা বলবেন না, এই অনুষ্ঠানে যদি আমি একটু সম্পৃক্ত থাকতে পারি তাহলে আমি খুব খুশি হব। তো আমি বললাম যে কি এটাতে, যে এখানে 5,000 টাকা আছে। আমি কেন বলছি কথাটা, যে আমি কল্পনাও করতে পারি নাই উনি এই 2 মাস যাবৎ তার বাচ্চাকে ভর্তি করিয়েছেন এবং উনি যে এইভাবে পাশে দাঁড়াবেন এটা আমার চোখ দিয়ে পানি চলে আসলো। এবং তার পাশাপাশি তারাই আলোচনা করলেন, এরকম আমার কয়েকজন গার্ডিয়ান মিলে আমাকে বেশ একটা সাপোর্ট দিলেন। মানে কি বলবো যে 25-30 হাজার টাকা আমার উঠে গেল। তো এটা আমার জন্য অনেক বড়। আমি রাত্রে রিটন ভাই আজকে যার সন্ধ্যা হলো, যার কবিতার আবৃত্তি হলো, যার প্রযোজনা হলো, রিটন ভাইকে প্রতিদিনই আমাকে ফোন করে। তো আমি যখন রিটন ভাইকে ফোন করলাম, উনি তার অনেকগুলো পরিকল্পনার কথা বললো এবং বললো যে আমি যখন দেশে আসব, আমি তোমার প্রোডাকশন দেখেছি, তো ভিডিও দেখেছি, তো তোমার আগামী প্রোডাকশনে আমি 2 লক্ষ টাকা স্পন্সর দিব শুধু ড্রেস বানানোর জন্য। কিন্তু এখন সম্ভব হচ্ছে না, আমি দেশে আসতে পারছি না। এই যে তার কথা, এই যে আমাদের অভিভাবকদের পাশে দাঁড়ানো, এই যে আমাকে সাহস দেওয়া, এটাই আসলে শিল্পবৃত্তর নিজস্ব কোনো অর্থ নাই, কোনো চাঁদা নাই, মাসিক কোনো চাঁদা নাই। শিল্পবৃত্তের শিক্ষার্থীরা মানে যৎ সামান্য একটা ফি দেয়, সেটা মানে টিউশন ফি বলে। কিন্তু আমরা মানে মাঠে ঘাটে হাটে যখন যেখানে পাই সেখানেই রিহার্সাল করি। জান্নাত থামলে ভালো লাগে। তো আমরা একটু কথা শুনি। আমাদের এখানে আদিবার মা আছে, আপা একটু যদি। আচ্ছা, স্যারকে অনেক শুভেচ্ছা। আজকের প্রোগ্রামটা আসলেই অনেক সুন্দর হয়েছে, মানে বলার ভাষা নেই। বাচ্চাদের নাটকটা যে মানে কি পরিমাণ সুন্দর হয়েছে, মানে অসম্ভব ভালো করেছে, বিশেষ করে জান্নাত। মনে হচ্ছে যে আসলে আর সোহার সাইকাও অনেক সুন্দর করেছে, সবাই সুন্দর করেছে। আমার বাচ্চারা এখানে আছে অনেক বছর হয়ে গেছে, সেই ছোট থেকে আছে। স্যারের কাছ থেকে ওরা যে পরিমাণ ভালোবাসা পায়
মানে কি বলবো, আমার বড় মেয়েটা অসুস্থ ছিল দেখে এই প্রোগ্রামটা বেশি একটা মানে অংশগ্রহণ ওইভাবে করতে পারেনি এইবার, কিন্তু তারপরে সে আজকে অনেক কষ্ট করে এসছে শুধু স্যারের দিকে তাকিয়ে। আমাদের অর্জনের মা একটু বলবে। ভাই আসছে? আসছে, তাহলে ডাকেন। সবাইকে শুভেচ্ছা। সবাইকে শুভেচ্ছা। আমি অর্জনের আম্মু। আমি এই শিল্পীবৃত্তে আমি 1 মাস হয়েছে মনে হয় যুক্ত হয়েছি শিল্পীবৃত্তের সাথে। তারপর এত অল্প সময়ের ভিতর আমার ছেলে যে এত বড় একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করে পারফরমেন্স করবে, আমি খুব স্যারে যে এত সুন্দর করে মানে গড়ে তুলছে, মানে আমি আশ্চর্য হয়ে গেছি যে আমার ছেলে এত বড় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে কিনা। আমি আপনার কাছ থেকে নিয়েই বলছি, ও 1 মাস যাবৎ জয়েন করেছে, 3টা প্রোডাকশন করলো, এক একটাতে 16টা করে কবিতা, কোনোটায় 18টা, কোনোটায় 19টা। 3টা প্রোডাকশনের কবিতা সবার আগে অর্জন মুখস্থ করেছে। এই জন্য ওর জন্য একটা জোরে তালি। মানে আমি বাচ্চাদের ভালোবাসার জায়গাটা এরকম যে ওই যে মুখস্থ যে ও বলছে, এটা দেখে আমার ওর প্রতি একটা ভালোবাসা জন্ম নেই। আফসারা কই? আফসারা কই? তুমি মা কই? আসতে বলো, তুমি আসো। আমি তো অনেককে মানে এখান থেকে দেখতে পাচ্ছি না। আফসারা কোথায়? আসো। আচ্ছা, এবার মিমের আম্মু। মিমের ব্যাপারটা আমি এখানে বলছি না, অন্য কারণে। মিম খুবই শান্ত এবং ও মানে একটু অসুস্থ, কিন্তু তারপরও মানে ওর যে আগ্রহ, এটা আমাকে দারুণভাবে উৎসাহিত করে। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমি স্যারের প্রোগ্রামে আজকে প্রথম উপস্থিত। আর হচ্ছে আমার মেয়ে 2 মাস যাবত করছে এখানে। স্যারের অবদানে আমার মেয়ে অনেক ভালো হয়েছে, 100% থেকে 60%ই ভালো হয়ে গেছে। আমার মেয়ে এখন কথা বলতে পারে ভালো করে, প্রথমে কথাই বলতে পারতো না। স্কুলে কোনো দিন যায়নি, এবছরও যাবে স্কুলে। আর স্যারের অবদান যে আমার মেয়ে এখন কথা শিখে গেছে, তার জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আমরা ছোটবেলায় শুনতাম যে যে বাবা মার যে সন্তানটা সবচেয়ে বেশি দুষ্ট, ওইটাকে মাদ্রাসায় ভর্তি করে, এরকম একটা ব্যাপার ছিল। আর আবৃত্তির প্রশিক্ষক হিসেবে আমি শিল্পকলাতে শেখাতে গিয়ে দেখেছি, কি বলে যে শিশু একাডেমিতে, বাফায়, শিল্পবৃত্তে যে অভিজ্ঞতাটা আমার হয়েছে, যে বাচ্চাটা দেরিতে কথা বলে, যে বাচ্চাটার মুখে জড়তা, যে বাচ্চাটা উচ্চারণ করতে পারে না, মানে ওইভাবে কিছুটা প্রতিবন্ধকতা আছে, সেই বাচ্চাটাকে আবৃত্তিতে ভর্তি করে। প্রথমে নাচে করে, গানে করে, অন্যান্য অভিনয়ে করে, লাস্টে এসে দেখে যে কোনো কিছুই হলো না, আচ্ছা আবৃত্তিটা শিখ, কবিতাটা পড়, এরকম একটা ধারণা। কিন্তু আবৃত্তি এমন একটা শিল্প যেটি আমি বলি যে সকল শিল্পের জননী। আপনি গান করেন, শুদ্ধ উচ্চারণ জানতে হবে। আপনি অভিনয় করেন, শুদ্ধ উচ্চারণ জানতে হবে। আপনি মানে শিক্ষকতা করেন, সেখানেও মানুষের সাথে কমিউনিকেট করতে হয়। সুতরাং আবৃত্তি এমন একটা শিল্প যেটি সকল শিল্পের জননী। আপনি আপনার ম্যানার, বিহেভিয়ার, কথোপকথন, ইন্টারেকশন, কার সাথে কিভাবে আচরণ করবেন, যে আমার জীবনের অভিজ্ঞতাই তো বলছি যে সাইফুর রহমান যখন অর্থমন্ত্রী, আমরা 6 সাংবাদিক গেলাম তার সাক্ষাৎকার নিতে। আমরা ঢুকে গেলাম তার রুমে, মন্ত্রণালয়ে। উনি বললেন যে সোয়েটার পরে আসো। তো ইত্তেফাকের রবিন ছিল, ও আমারে বললো যে 6টার পরে আসতে বলছে। তা আমরা বের হয়ে চলে আসলাম। না, দুঃখিত, যে আমার ড্রেস পছন্দ হয় নাই, সোয়েটার পরে আসতে বলছে। তো আমার তো সোয়েটার নেই, বললাম যে ব্লেজার পরে আসো। তো গরমের দিন ব্লেজার পরবো কি? তো সে ব্লেজার পরে আবার আসছে, আইসা আমাদের নিয়ে আবার ঢুকছি। মানে বাজেট অধিবেশনের আগে আমরা একটা সাক্ষাৎকার নেই। তো আবার যখন ঢুকছি, উনি একটু রেগে গিয়ে বলেন, ওহ বললাম না যে সোয়েটার পরে আসো? তো বললো যে স্যার মানে আমার তো সোয়েটার নাই, ব্লেজার পরে আসছি। ও মাই গড, আফটার 6 PM, 6টার পরে সেটা হয়ে গেছে সোয়েটার পরে।
সিলেটের ভাষায়। তো ভাষার বিপত্তিগুলো এরকম। এইখানে আমাদের শিল্পবিত্তের আমি তো ওইরির বাবাকে আমন্ত্রণ জানাই নাই, শেষ করব। একটু আসেন ভাই দ্রুত, আরও যে সমস্ত অভিভাবকরা আছেন আপনারা দয়া করে একটু আসেন, একবারে আসেন। হয়তো সবার কথা আমরা শুনতে পাবো না, আমাদের যত অভিভাবক আছেন একটু চলে আসেন, যারা পরিচিত, হ্যাঁ যারা পরিচিত হয়েছে তারা যেই একটু আসবেন, দ্রুত দ্রুত। ওকে ওকে ঠিক আছে, শেষ করবো। ওকে, আমরা পুরস্কারগুলো কাকে দিতে বলছিলাম, কে কে দায়িত্বে আছেন তারা দেবেন। আমরা নাম ডেকে ডেকে দেব, তোমরাও ওখানে বসো সবাই।